বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে। দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনাকর পরিস্থিতিতে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কোনো গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। কেন হঠাৎ এমন হুঙ্কার ছাড়লেন সেনাপ্রধান? 24 ঘন্টা। এদিকে সেনাপ্রধানকে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়াতে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে নামেন। ডক্টর ইউনূসকে নজরবন্দি করে গ্রেপ্তার করে ক্ষমতার পালাবদল ঘটাচ্ছেন। সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ ভিডিওতে। দেশের মধ্যে অবাক কাণ্ড হচ্ছে, কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে। ক্ষমতা নিচ্ছেন সেনাপ্রধান, এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংকট দেখা দিচ্ছে, সেই সংকট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারও বেশি দিন যে থাকবে না, এই বিষয়টি নিয়েও কিন্তু হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল। ছাত্রলীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করতো, ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে। বাংলাদেশ সেনাবাহিনীর কি বক্তব্য, বাংলাদেশ সেনাবাহিনী এটা নিয়ে কি পদক্ষেপ নিতে পারে? গতকাল আমার এই চ্যানেলে সেনাবাহিনীর অস্থিরতা, বিশেষ করে চাকরিচ্যুত সাবেক সেনা সদস্যদের কর্মসূচি, তাদের মুখ্য সমন্বয়ক গ্রেফতার হওয়া এবং আইএসপিআর এর বিবৃতি। এই বাংলাদেশের সেনাপ্রধানকে কি গ্রেফতার করা হতে পারে? বাংলাদেশের রাষ্ট্রপতিকে কি অপসারণ করানো হতে পারে? এই প্রশ্নই উঠছে বাংলাদেশের অন্দরে। কারণ যেভাবে ষড়যন্ত্র করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্দরে, এবার কিন্তু ফাঁস হয়ে গেল মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট। কি রয়েছে, কি চলছে বাংলাদেশের সরকারের অন্দরে। ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন এই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা, আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। সেনাবাহিনীতে দিনভর অস্থিরতা গিয়েছে গতকাল এবং পরশু। কোনো জায়গার নিরাপত্তার স্বার্থে সেখানে বিক্ষোভ বা এই ধরনের কোনো গণবিক্ষোভ বা কোনো এই ধরনের কোনো মিছিলকে তারা আটকাতেই পারে, কিন্তু ইউনূসের ভয়টা কোথায়? ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে এবং সেনাবাহিনীর কতিপয় সাবেক কর্মকর্তা এবং আমাদের মতো যারা বাইরের সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, কেউ হয়তো ফেক আইডি দিয়ে, কেউ হয়তো রিয়েল আইডি দিয়ে, কেউ হয়তো দেশে বসে, কেউ হয়তো দেশের বাইরে বসে, সেনাবাহিনী নিয়ে, সেনাপ্রধান নিয়ে যে অকথ্য, যে অশ্লীল এবং যে অশ্রাব্য কথা শুরু করেছেন, এটি যদি চলতে থাকে তাহলে এই বাহিনীটি আলটিমেটলি থাকবে না। ভারতের যে একটা মাস্টার প্ল্যান যদি থেকে থাকে যে বাংলাদেশকে তারা দখল করে নেবে, এবং সেই বাংলাদেশকে দখল করার ক্ষেত্রে যে বাহিনীটি আমাদের শিল্ড হিসেবে কাজ করবে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। তো সেই সেনাবাহিনীকে নিয়ে আমরা যা কিছু করছি তার বিপরীতে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কিছুই করা হচ্ছে না। আমাদের দেশে একটা ভীষণ রকম যাকে বলা হয় প্রথা রয়েছে, সেটা হলো মানুষ একটু টাকা পয়সা হলেই বাঘ লালন পালন করার স্বপ্ন দেখে। এখন বাঘ লালন পালন করার অনেকগুলো নিয়ম আছে, মধ্যপ্রাচ্য হয়, বাংলাদেশের স্বপ্ন দেখে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাঙালি রাজা বাদশা আজ পর্যন্ত কেউ বাঘ পালন করেছে এরকম দৃশ্য আমি বাংলাদেশে দেখিনি। তবে হ্যাঁ, সিনেমায় দেখা যায় যে ভারতের নিজাম তিনি তার রাজদরবারে বাঘ পুষতেন এবং তার সিংহাসনের পাশে একটি বাঘ থাকতো। ইদানিং চলচ্চিত্রে সেটা দেখা যাচ্ছে, বাস্তব ঘটনা আমরা কিন্তু সেটা জানি না। আমরা যেটা জানি যে বড় বড় রাজা বাদশারা বাঘ শিকার করতেন, অনেক বীরেরা বাঘ শিকার করতেন, ওই পর্যন্তই। কিন্তু আমাদের যে রাষ্ট্রযন্ত্র, সে রাষ্ট্রযন্ত্রে বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার রূপে সত্যিকার অর্থে যারা আমাদেরকে পাহারা দেন তারা হলেন সেই সেনাবাহিনী। এই সেনাবাহিনীর ইতিহাস আজকের নয়, সেই যে প্রথম সম্রাট শারগন সেই জমানা থেকে সেনাবাহিনী। তারপর মধ্যযুগে যখন অটোম্যানরা
একটা প্রথম যাকে বলা হয় আর্টিলারি তারা গঠন করেছিলেন একেবারে নিয়মিত। এর আগ পর্যন্ত যেটা হলো সেনাবাহিনীর ধরন এবং প্রকৃতি ছিল আলাদা, কিন্তু সারা পৃথিবীতে মুসলমানরাই প্রথম একটা নিয়মিত সেনাবাহিনী, যেটা আজকে আমরা বাংলাদেশে ব্যবহার করছি, সারা দুনিয়াতে ব্যবহার করছে। তো সেই সেনাবাহিনীর নাম তারা দিয়েছিল জেনিসারি বাহিনী। এটি তারা বিশেষভাবে তৈরি করেছিল। তো যা হোক, এখন সেই সেনাবাহিনীর যখন লেখাপড়া হয়, ট্রেনিং হয়, সেখানে যে সকল গোয়েন্দা বিষয়াদি শেখানো হয়, সারা দুনিয়ার যত ভালো ভালো দিক রয়েছে, সেখানে কোড অফ নেপোলিয়ান, তারপরে সেখানে মাস্টার সানঝুর যে আর্ট অফ ওয়ার এবং অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র সম্ভবত পড়ানো হয়। বাংলাদেশে হয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু অন্যান্য মিলিটারি বিশ্ববিদ্যালয়গুলোতে, এমনকি আমেরিকাতে পেন্টাগনে, এগুলোকে ধরে নেওয়া হয় বাইবেল। তারপর কিছু কিছু ব্যাটেলকে, যেগুলোকে বলা হয় ডেসিসিভ ব্যাটেল, এই সকল ব্যাটেলের ইতিহাস বছরের পর বছর পড়ানো হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। যেমন জুলিয়াস সিজারের কয়েকটা যুদ্ধ রয়েছে, নেপোলিয়ন বোনাপার্টের কয়েকটা যুদ্ধ রয়েছে। তার মধ্যে নেপোলিয়ন বোনাপার্টের যে ইতালি আক্রমণ এবং মিশর আক্রমণ, এবং সেখানে যে মিশরের দ্য ওয়ার অফ পিরামিডের যুদ্ধ, এ দুটো বিশ্ব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটারলু যুদ্ধ আরও গুরুত্বপূর্ণ। তারপর দ্য ব্যাটেল অফ ক্যান্নাই খুবই গুরুত্বপূর্ণ জুলিয়াস সিজারের। এরপর প্রাচীন বীর নেপোলিয়নের অনেক আগের আর আলেকজান্ডারের কিছু পরের, সেটা হলো হানিবল। তার বেশ কয়েকটা যুদ্ধ, বিশেষ করে তার ইটালি আক্রমণ এবং স্পেন জয়, এটাকে বিশ্বের মিলিটারি ইতিহাসে একটা মাইল ফলক মনে করা হয়। তো এভাবে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, সেখানে নিয়মিতভাবে এই জিনিসগুলো নিয়ে একেবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ক্রমাগত এগুলোর উপরই তাদেরকে পড়ানো হয়। শারীরিক যোগ্যতা, ফিটনেস, এটা একটা পার্ট। তবে মিলিটারির যে কৌশলগত যে দিক, এটির সেটা হলো তার যে মিলিটারি জিনিয়াসনেস, যুদ্ধ কৌশল প্রণয়নের যে সক্ষমতা, চিন্তা, হৃদয় এবং মন, এ দুটোকে আলোকিত করাটাই আসলে একটা সামরিক বিশ্ববিদ্যালয়ের মানে অন্যতম গোল থাকে। তারপর যেটা থাকে হলো তার মধ্যে নেতৃত্বের প্রতিভা জাগানো, কৌশল জাগানো, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যিনি জেনারেল হবেন তার দরকার হবে কূটকৌশল, কূটনীতি, গোয়েন্দাগিরি। এবং সেই গোয়েন্দাগিরির মধ্যেই সবচেয়ে মহার্ঘ যে মন্ত্র রয়েছে, সেটা হলো আমাদের ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্য ওরফে বিষ্ণুগুপ্ত ওরফে কৌটিল্য, তার যে লেখা অর্থশাস্ত্র। তো সেই অর্থশাস্ত্রে সেনাবাহিনীর জন্য, রাজার জন্য, সেনাপতির জন্য একটা আলাদা বিভাগ আছে। সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের যে ঐতিহ্য, তাদেরকে যেন লোকজন সমীহ করে, ভয় পায়, এই জন্য কতগুলো কর্মকৌশলের কথা সেখানে বলা হয়েছে। আমাদের দেশের সেনাবাহিনীর বা সেনাবাহিনীর কর্তারা এই বিষয়গুলো পড়েছেন অথবা ভুলে গেছেন, অথবা পড়েছেন ভুলেননি, কিন্তু এগুলো প্রয়োগ করতে তারা সাহসী হচ্ছেন না। তারা রাস্তাঘাটে এই গত 7-8 মাসে যেভাবে অপদস্থ হয়েছেন, যেভাবে অপমানিত হয়েছেন, অনেকে বাংলাদেশের সামরিক শাসনের কথা বলেন। আমার কাছে মনে হচ্ছে যে এরকম অবদমিত মন নিয়ে, অপমানিত শরীর নিয়ে অত্যাচার করা সম্ভব, জুলুম করা সম্ভব, কিন্তু শাসন করা সম্ভব নয়। শাসন করার জন্য একটা প্রশান্ত চিত্ত দরকার আছে, যেটি সাবেক সরকারের ছিল না। এমনকি আমাদের কারোর মধ্যে সেটা ছিল না। শুধুমাত্র 2 জনের মোটামুটি একটা প্রশান্ত আত্মা ছিল, সেটা হলো জিয়াউর রহমান সাহেবের আর এরশাদ সাহেবের। ফলে তাদের জমানাতে শত শত বিতর্ক থাকা সত্ত্বেও আমরা একটা চমৎকার রাষ্ট্রীয় বিধি ব্যবস্থা, প্রশাসন যন্ত্র আমরা পেয়েছিলাম।
আর অন্যান্য যারা এসেছেন, হতাশা ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল মনের মধ্যে, প্রতিহিংসা ছিল, তারপর অশিক্ষা ছিল, কুশিক্ষা ছিল, নানা রকম অসঙ্গতি ছিল, পরিবেশ পরিস্থিতি প্রতিকূল ছিল, ফলে তারা কোনো লিগেসি তৈরি করতে পারেনি। অধিকাংশ তারা যে সকল বদনজির ব্যাড ইনস্ট্যান্স তৈরি করে গেছেন সেগুলো এখন ভাইরাস আকারে পুরো প্রশাসন যন্ত্রে রীতিমতো জ্বালাচ্ছে। তো যেটা বলছিলাম যে সেনাবাহিনীকে নিয়ে যদি আমাদেরকে কাজ করতে হয় তাহলে তাদের শরীর ঠিক রাখতে হবে, মন ঠিক রাখতে হবে, মস্তিষ্ক ঠিক রাখতে হবে, এবং তাদের যে অহংকারের জায়গা, অহমিকার জায়গা, গর্বের যে জায়গা, সেই জায়গাগুলো সেই জায়গাতে আঘাত করা যাবে না। এখন কৌশলে হোক কিংবা চক্রান্ত করে হোক তাদের শরীরে দীর্ঘদিন ধরে মেদ জমিয়ে দেওয়া হয়েছে, মানে মুভমেন্ট করার অনুপযুক্ত করে দেওয়া হয়েছে বিরাট এক সংখ্যক কর্মকর্তাদেরকে। তারা বেল্ট পরবেন না, তাদের শরীরে মেদ হয়ে গেছে, ভুঁড়ি হয়ে গেছে, 3 বেলা তাদেরকে খাবার দেওয়া হয়েছে, তাদেরকে অস্ত্র ট্রেনিংয়ের পরিবর্তে দামি গাড়ি, দামি বাড়ি, ব্যবসা বাণিজ্য, বড় বড় পোর্টফোলিও, বিদেশে ঘন ঘন বিদেশ যাত্রার সুযোগ সুবিধা এবং রিটায়ার্ড করার পরে বা আগে ব্যবসা বাণিজ্য দিয়ে তাদের যে সামরিক চরিত্র এটাকে রীতিমতো তছনছ করে দেওয়া হয়েছে। এর ফলে সেই যে 2009 থেকে না, আরও আগের থেকে, আপনি ধরুন 2001 থেকেই কিন্তু এই অধঃপতনটা হয়ে আসছে। কে কার আত্মীয়, তারপর কার সঙ্গে কোন ভবনের ভালো যোগাযোগ রয়েছে, বঙ্গভবন, গণভবন, আরও অনেক ভবন, সরকারি বেসরকারি ভবনের যোগাযোগ রয়েছে, এইগুলোকে যাকে বলা হয় পদোন্নতির প্রধান উপকরণ মনে করা হতো। আমি যখন সংসদ সদস্য হলাম আমি অবাক হয়ে গেলাম যে ব্রিগেডিয়ার পদমর্যাদার অনেক কর্মকর্তা, আমার মতো একেবারে নবীন সে 2009 সালে, যারা একটা প্রমোশনের জন্য আমার কাছে এসেছেন, আমি এগুলো কল্পনাই করতে পারি না। তাহলে বুঝেন যে সেনাবাহিনীর মধ্যে রাজনীতিকরণটা 2009 সনে শুরু হয়নি বা তারপরে শুরু হয়নি, আগের থেকে শুরু হয়েছিল। ফলে 2009 সনে আমার মতো লোক, শুধু আমার আসলে ওরকম কোনো যোগ্যতাই ছিল না, অনেকে যেটা জানতো যে আমার সঙ্গে হয়তো কারো কারো ভালো সম্পর্ক থাকতে পারে, এবং সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষক বলেন, সামরিক কর্তা বলেন, জুডিশিয়ার কর্তা বলেন, মানে আসেনি আমার কাছে এরকম খুব অল্প লোক রয়েছেন, এবং সেগুলো অনেক বড় বড় মানুষ। মানে এই যে তাদের মধ্যে যে একটা দলদাসপনা, দলীয় বৃত্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যার ফলে কি হচ্ছে, রায়ট দমন করতে গিয়ে, উপজেলাতে অপারেশন পরিচালনা করতে গিয়ে তারা প্রায়ই অবমাননাকর, অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতিতে পড়ে যাচ্ছে। তাদেরকে দেখে মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, সামাজিক মাধ্যমে তাদের চরিত্র নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাদেরকে তুই তুকারি করে গালাগালি দেওয়া হচ্ছে, বাপ মা তুলে গালাগালি দেওয়া হচ্ছে। এবং এরকম পরিবেশ এবং পরিস্থিতি যখন হয় তখন কিভাবে তার থেকে সেনাবাহিনীর যারা কর্তা তারা কিভাবে নিজেদের মর্যাদা রক্ষা করতে পারেন সেই বিষয়গুলো কিন্তু সেই যে মাস্টার সাঞ্জুর বইতেও চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে, একেবারে বাংলায় সুন্দরভাবে এখন পাবেন পিডিএফ ফর্মে। আর অর্থশাস্ত্র অনেক বড় বই, ওখান থেকে খুঁজে বের করতে একটু সময় লাগবে, কিন্তু ইন্টারনেটে এর অনেক আলাপ আলোচনা রয়েছে, সেগুলো শুনলেই বুঝতে পারবেন। এখানে যেমন দেখা গেল একটা মব হয়, মব হওয়ার পরে সেখানে পালের গোদা থাকে। তো যখন এরকম একটা ঘটনা ঘটে, চাণক্য যে কাজটা করে সে হলো পালের গোদাকে টার্গেট করে, এবং পালের গোদাকে টার্গেট করে তাকে শক্তিশালী করে, প্রকাশ্যে তাকে শক্তিশালী করে, আর পেছনে পেছনে যেটা করে তার যে প্রিয়জন রয়েছে, দুর্বল জায়গা রয়েছে, সেই দুর্বল জায়গাতে মারাত্মক আক্রমণ করে। একবার এক ব্যবসায়ী বলেছিলেন যে তার একটা ব্যবসা হচ্ছিল আমেরিকান একটা ইহুদির সঙ্গে। তো আমেরিকান ইহুদি তাকে বলল যে তোমরা বেঙ্গলি মুসলিম, তোমাদের সঙ্গে কারো যখন বিরোধ তৈরি হয় তখন তোমরা ঘুষি মারো,
তারপর নাক ফাটিয়ে দাও, রক্ত পড়ে যায়, কাজের কাজ কিছু হয় না, মধ্যখানে ক্রিমিনাল কেসে পড়ে যাও। আর উই দ্য আমেরিকান জিউস, আমরা আর কিছু করি না, আমরা তোমার বল মানে তোমার যে বিসি দুটো আছে সেই বিসি দুটো আচ্ছা মতো চেপে ধরি। সেই বিসি দুটো চেপে ধরার সঙ্গে সঙ্গে হাত উঁচু করে আত্মসমর্পণ করা ছাড়া তোমাদের আর কোনো উপায় থাকে না। তো এরপর তিনি আরও একটি বাজে শব্দ উচ্চারণ করে সেই ভদ্রলোককে একদম সোজা করে ফেলেছিলেন। তো এই বিষয়গুলো তো আজকে আমেরিকানরা বলছে বা আমরা আলোচনা করছি, কিন্তু এগুলো আজ থেকে 2400 বছর আগে চাণক্য কিন্তু এই বিষয়গুলো বলে গেছে। এখন আমাকে হয়তো আপনি ধরতে পারলেন না, কিন্তু আমার এমন জায়গাতে ধরলেন, এমন লোককে ধরলেন, এমন প্রিয়জনকে, আপনজনকে আপনি নিয়ে গেলেন, সেক্ষেত্রে আসলে আমার মানে বলতে গেলে কিছুই করার থাকবে না, অসহায় হয়ে যাব, কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই যে চাণক্যর যে নীতি, সেই চাণক্যর নীতিতে গোয়েন্দা বাহিনীতে, চাণক্যের গোয়েন্দা বাহিনীতে সবচেয়ে যে সিনিয়র একটা গ্রুপ ছিল, যাদের কাজ ছিল এক্সট্রিম পর্যায়ে এমন কিছু করা যেটা আমি এই ভিডিওতে বলতে পারছি না। এটি লিখিত, অর্থশাস্ত্রে লিখিত রয়েছে। তো সেনাবাহিনীর সদস্যরা সেই জিনিসগুলো অবশ্যই পড়েছেন বা জেনেছেন, সিনিয়র কর্মকর্তা, তাদের মধ্যে অনেক লেখাপড়া জানা লোক রয়েছে। আমার একটা বক্তব্য হলো যে এইভাবে আসলে চলতে পারে না। এত ভয়, সেনাবাহিনীর চারিদিকে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, আরে কে ওখানে মিটিং করতে যাবে, এত সাহসকার, এটা নিয়ে বিবৃতি দেওয়ার কি আছে? সেনাবাহিনীকে ভুয়া করে গালাগালি করবে, আশ্চর্য ব্যাপার, একবার করতে পারে, দ্বিতীয়বার কেন হবে? সেনাবাহিনী গাড়ি ভেঙে ফেলবে। তারপরে সেনা প্রধান যিনি রয়েছেন তিনি সহ মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার লোকজনগুলোকে রাস্তার টোকাই মোকাই যে সমস্ত লোকজন রয়েছে তারা বাপ মা তুই তুকারি করে গালাগালি করবে, আর সেনাবাহিনী বসে বসে ফিডার চুষবে এবং চিন্তা করবে দেখে আর কটা গালি দিতে পারে, আর কতটুকু লাভ দিতে পারে। এটা আসলে ঠিক না। এভাবে যদি চলতে থাকে আলটিমেটলি এই বাহিনীটার অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বিদেশি নাগরিক, উপদেষ্টাদের অনেকেই। এই আলাপ দীর্ঘদিন থেকে চলছে এবং এটা আস্তে আস্তে বেশ সিরিয়াস হয়ে উঠছে। এটা সিরিয়াস হওয়া উচিত। বাংলাদেশের একটা সরকারের মধ্যে যদি অনেক বিদেশি নাগরিক, এক্সক্লুসিভলি অথবা দ্বৈত নাগরিকত্ব থাকে, সেটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য খুবই বড় ঝুঁকি এবং প্রশ্ন তৈরি করবে। কিন্তু স্বাভাবিকভাবেই এই ডিবেটটা সবচেয়ে বেশি হয়েছে ডক্টর খলিলুর রহমানকে ঘিরে, কারণ তিনি অত্যন্ত সেন্সিটিভ দুটো জায়গায় এখন আছেন। একটা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সেটা যেমন তেমন হোক, এরপর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন এনএসএ, এবং তিনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে ডক্টর ইউনুসকে সাহায্য করবেন, এই রকম একটা দায়িত্ব তাকে দেয়া হয়েছে সর্বশেষ প্রজ্ঞাপনে। গতকাল আমি ভুল না করে থাকলে জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তার এই নাগরিকত্বের দিকটাকে ইন্ডিকেট করেছেন এবং ডক্টর খলিল এটার জবাব দিয়েছেন দেখলাম আজ, এবং এই জবাবটায় আমি আসলে সন্তুষ্ট নই। সে প্রসঙ্গে কয়েকটা কথা একটু বলতে চাই। জনাব সালাউদ্দিন আহমেদ গতকাল বলছেন আপনার সরকারে একজন, ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে, আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নেই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী কিভাবে নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে? এই বক্তব্যের জবাব দিয়েছেন এবং হেডলাইনটা এরকম যে বিদেশি নাগরিকত্ব থাকার দাবি প্রত্যাখ্যান খলিলুরের। ইউএনবিতে নিউজটা দেখছি, কিন্তু আমার কাছে আসলে ভাষার মারপ্যাঁচ মনে হয়েছে। উনি যেমন রোহিঙ্গাদেরকে করিডোর দেওয়া নিয়ে ভাষার মারপ্যাঁচ করেছিলেন, সেরকম মারপ্যাঁচ। তিনি বলছেন আমি একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমার পূর্ণাঙ্গ অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছি। এই অভিযোগ যিনি করেছেন তাকে সেটি প্রমাণ করতে হবে, প্রয়োজনে আদালতের মাধ্যমে এটি প্রমাণ করতে হবে, এটা বলছেন তিনি। তিনি বাংলাদেশি নাগরিক হতেই পারেন, আমাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্ব থাকে এবং আমেরিকান নাগরিকত্ব নেওয়ার জন্য তার অন্য দেশের নাগরিকত্ব সারেন্ডার করতে হয় না যদি তিনি মার্কিন নাগরিক হন। তিনি স্পষ্টভাবে কেন বলেন না যে আমি মার্কিন নাগরিক নই, আমি শুধুমাত্র বাংলাদেশি নাগরিক, একমাত্র বাংলাদেশি নাগরিক? ওনার কথার মধ্যে মারপ্যাচ আছে বাংলাদেশি নাগরিক হিসাবে। হ্যাঁ, উনি বাংলাদেশি নাগরিক, কিন্তু ওনার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তিনি উপদেষ্টা পদে থাকতে পারেন না। আমাদের সংবিধান এটা সমর্থন করে না। এর মধ্যে কিছু টেকনিক্যালিটিস আছে, তারপরও আমি এই ব্যাপারে বিস্তারিত একটা ভিডিও করেছিলাম। আমি তার কাছ থেকে আসলে স্পষ্ট জবাব চেয়েছিলাম, শেষ পর্যন্ত তিনি রেসপন্ড করেছেন এবং সেটাও ধোঁয়াশায় পরিপূর্ণ। তিনি আসলে ভাষার মারপ্যাঁচ করেছেন। এই মারপ্যাঁচগুলো সন্দেহ আসলে আরো বাড়িয়ে দেয়
আমরা যা জানছি, যে কথাটা ছড়িয়ে বেড়াচ্ছে সেটা সত্য। আমি আমার আগের ভিডিওটা এখানে যুক্ত করছি এবং আপনারা একটু বিস্তারিত দেখুন কেন আমাদের সংবিধান দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো মানুষকে এই ধরনের পদে পারমিট করে না, এবং আমি সংবিধানের এই নিয়মটা খুবই কঠোরভাবে সমর্থন করি। বাংলাদেশ উদ্ধার করতে আসবেন অন্য আরেক দেশের নাগরিকত্ব সাথে রেখে মহা এফিশিয়েন্ট কেউ হতে পারেন, আপনাদের বাংলাদেশে দরকার নেই। এই পচা দেশে যারা আমরা এই পচা দেশকে পুরোপুরি ওন করি, অন্য দেশের নাগরিকত্ব নেওয়া মানেই এই দেশকে আর ওইভাবে আমরা কেউ ওন করি না। এখানে একটা অল্টারনেটিভের কথা শুধু বলতে পারি, যে মানুষগুলো শেখ হাসিনা সরকারের দমন পীড়নের জন্য দেশ থেকে পালিয়ে গিয়ে বাধ্য হয়েছেন কোনো না কোনো দেশের নাগরিকত্ব নিতে, সেটা এক্সেপশন। তারপরও এখনকার পরিস্থিতিতে তাদের সেই নাগরিকত্ব সারেন্ডার করে বাংলাদেশের আবার পাসপোর্ট গ্রহণ করা তাদের উচিত হবে বলে আমি মনে করি, এবং সেটা সারেন্ডার করা, যদি দ্বৈত নাগরিকত্ব থাকে সেটা সারেন্ডার করা, সেই প্রেক্ষাপট তো পাল্টে গেছে। সুতরাং কোনো ক্রমেই বাংলাদেশ উদ্ধারের জন্য তাদের আমাদের প্রয়োজন আছে আমার মনে হয় না। আমি এই ব্যাপারে খুবই কঠোর আছি। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম যুক্ত করছি, আপনারা দেখবেন। যারা দেখেননি তারা, যারা দেখেছেন তাদের আর এটার প্রয়োজন নেই। অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তার সেই সময়কার দায়িত্বের চাইতে বেশি কিছু হতে চলছেন, এরকম একটা অনুমান আমার ছিল। আপনাদের মনে থাকার কথা, চায়না থেকে ফিরে তিনি যখন ব্রিফিং করেছেন, তার ব্রিফিং করা বা পরবর্তীতে নানা সময়ে পররাষ্ট্র বিষয়ক ব্রিফিংয়ে তাকে দেখে আমার ধারণা হচ্ছিল তিনি পররাষ্ট্র উপদেষ্টা হতে যাচ্ছেন কিনা, কিন্তু পরে দেখা গেল আমার ওই অনুমানটা ভুল। কিন্তু তিনি গুরুত্বপূর্ণ বা আরও গুরুত্বপূর্ণ কিছু হতে যাচ্ছেন, তার যে স্পেসিফিক দায়িত্ব তার চাইতে বেশি কিছু হতে যাচ্ছেন, এটা বোঝা যাচ্ছিল। এবং সেটা আমরা জানলাম, তিনি দুটো দায়িত্ব পেয়েছেন, আমরা এভাবে বলবো। একটা প্রধান, একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে তাকে নিয়োগ করা হয়েছে। আমাদের আর আগে কখনো কোনো সিকিউরিটি অ্যাডভাইজার ছিল না। শুধু সেটা না, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেয়া হয়েছে। আমি চিফ অ্যাডভাইজারের যে ফেসবুক আছে সেখান থেকে একটু পড়ি। অ্যাডিশনালি হি উইল অ্যাসিস্ট দ্য চিফ অ্যাডভাইজার ইন দ্য ডিসচার্জ অফ হিজ রেসপন্সিবিলিটিস রিলেটিং টু দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। আমরা ট্রেডিশনালি দেখেছি আমাদের দেশের প্রাইম মিনিস্টাররা প্রতিরক্ষা মন্ত্রণালয়টা তার হাতে রাখেন। মানে ইভেন ভারতে একজন প্রতিরক্ষা মন্ত্রী থাকে, কিন্তু আমাদের প্রতিরক্ষা মন্ত্রী কখনো ছিল না, প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয় রাখেন। এখানে তাকে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। এছাড়া আমরা যে হাই রিপ্রেজেন্টেটিভ উনি ছিলেন সেটা রয়েই গেল। একটা গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ বা এভাবে বলতে একটা মারাত্মক প্রশ্ন তৈরি হয়েছে। আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ মানুষজন যারা এই খোঁজখবর রাখেন, একেবারে যে কেউ ধরনের মানুষ নন, তারা একটা তথ্য সামনে আনছেন, সেটা হচ্ছে জনাব খলিলুর রহমান মার্কিন নাগরিক। আমি নিশ্চিত নই, আমি আপাতত এটা ধরে কথা বলছি এবং আমি সরকারের কাছে একটা অ্যাপিল করব এই ভিডিওর শেষে। এই রকম আলাপ আসছে যে তিনি একজন মার্কিন নাগরিক, বাংলাদেশে মন্ত্রীর পদমর্যাদায় আগেই নিযুক্ত হয়েছেন, আর এখন অতি গুরুত্বপূর্ণ, অতি সেন্সিটিভ দুটো জায়গায়, একটা সিকিউরিটি অ্যাডভাইজার এবং আরেকটা হচ্ছে উনি ডিফেন্স মিনিস্ট্রি দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন। আমার কাছে তো মনে হচ্ছে এটা ডিফ্যাক্টো প্রতিরক্ষা মন্ত্রীর মতোই একটা বিষয়। দুটো ব্যাপার একটু বলে রাখা ভালো তার শুরুতেই, সেটা হলো সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি হবে, এটার যথাযথ পরিকল্পনা করে হয়েছে কিনা আমি জানি না। মানে একদম আরবিট্রারিলি ইচ্ছে হলো একজন সিকিউরিটি অ্যাডভাইজার নিয়োগ করে দেওয়া হলো, মানে এটা নিয়ে প্রপার যে রুলস অ্যান্ড রেগুলেশনস, লজ আদৌ আছে কিনা, করা হয়েছে কিনা আমাদের অন্তত চোখে পড়েনি। আমাদের তো জানার অধিকার আছে বাংলাদেশের একজন সিকিউরিটি অ্যাডভাইজার যখন নিযুক্ত হন কী কী রেসপন্সিবিলিটি তার আছে, এটা সরকারকে জানানো উচিত ছিল। নতুন করে আইন বা অধ্যাদেশ এখন যদি জারি নাও হয়, সিকিউরিটি অ্যাডভাইজারের কাজ কি সেটা আমাদের জানানো দরকার ছিল, জানানো হয় নাই। জাস্ট আরবিট্রারিলি ইচ্ছা হলো, ভাল লাগলো, একজন সিকিউরিটি অ্যাডভাইজার দিয়ে দিলাম। প্রায় একটা কথা বলতে চাই, এটা আমাদের দেশ, এটা পোস্ট শেখ হাসিনা। এখানে একজন শেখ হাসিনা যা চাইবেন তাই হয়ে যাবে, সেটা হওয়া উচিত না। জনগণকে ইনফর্ম করা সরকারের জরুরি দায়িত্ব, যে 53 বা 54 বছর পর কেন একজন সিকিউরিটি অ্যাডভাইজারের আমাদের প্রয়োজন হলো এবং তার কী কী রেসপন্সিবিলিটি থাকবে, খুবই জরুরি। আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি একটু জানিয়ে রাখি, আমাদের একজন সিকিউরিটি অ্যাডভাইজার দরকার আছে বলে আমি মনে করি, কিন্তু তিনি কী করবেন।
আমি ভারতের সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল আমরা খুব চিনি, জনাব খলিলুর রহমান এই যে কিছুদিন আগে মোদির সাথে আমাদের প্রধান উপদেষ্টা বিমস্টেকে যে বৈঠক হলো সেখানে দেখলাম অজিত দোভালের সাথে একটা ইনফর্মাল মিটিং করছেন। সো ভারতের সিকিউরিটি অ্যাডভাইজারের কী কী ক্ষমতা আছে, দায়িত্ব আছে, সেটা যদি দেখি খুবই সেন্সিটিভ ইস্যুস। নাম শুনেই বোঝা যায় সিকিউরিটি অ্যাডভাইজার। সো একটা স্টেটের ইন্টারনাল এবং এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট নিয়ে তিনি অ্যানালাইজ করেন, তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন এবং সে কী কী স্টেপ যেগুলো এক্সিকিউট করা হচ্ছে সেগুলো ওভারসি করেন। এর চাইতেও জরুরি কথা যেটা, সেটা হচ্ছে ভারতের সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সব রিপোর্ট তার কাছে যায়, তিনি সেগুলো নিজে ফাইনালাইজ করেন এবং সেগুলোকে অ্যাকুমুলেট করেন, ইন্টারপ্রিট করেন এবং সেটার ভিত্তিতেও তিনি ভারতের প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন। তার মানে আমরা এই প্রশ্ন এখন করব যে ঠিক এরকমই কিছু, মানে আমাদের সিকিউরিটি অ্যাডভাইজারের কাছে কি আমাদের জাতীয় গোয়েন্দা সংস্থা সবগুলো রিপোর্ট যাবে, সব কি তিনি দেখবেন এবং তিনি কি একজন মার্কিন নাগরিক হয়ে এটা দেখবেন? আমি আসছি, মানে এই প্রশ্ন দূরেই থাকুক, একজন মন্ত্রী, লিস্ট একজন মন্ত্রীও কি বিদেশি নাগরিক হওয়া উচিত? আমাদের সংবিধান কি বলে? এটা সাংবিধানিক সরকার নয়, অনেকেই বলেন। তারপর আমাদের একটু জেনে রাখা দরকার আমাদের স্পিরিটটা কী ছিল। আমি আর্টিকেল 56 প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা এর 2 মধ্যে আছে এরকম যে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। শর্ত হচ্ছে 90%, 10 জনে 9 জন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন, আর 1/10 টেকনোক্র্যাট মন্ত্রী হতে পারেন যারা সংসদ সদস্য না হলেও চলবে। তার মানে হিসাবটা এরকম, 50 জন যদি মন্ত্রিসভার সদস্য থাকেন, 45 জনকে সংসদ সদস্য হতে হবে, আর বাকি 5 জন হতে পারেন টেকনোক্র্যাট যারা সংসদ সদস্য না হয়েও মন্ত্রী হতে পারেন। টেকনোক্র্যাট মন্ত্রী বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি। তবে এখানে একটা জরুরি কথা, কনস্টিটিউশন লিখে দিয়েছে অনধিক 1/10 সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিদের গণের মধ্যে হইতে মনোনীত হইতে পারিবেন। তার মানে যারা টেকনোক্র্যাট মন্ত্রী হবেন তারাও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা তাদের থাকতে হবে। তাহলে আইদার সংসদ সদস্য অথবা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যা যা যোগ্যতা, তোর মধ্যে কি আছে? আমি 66 এর 2 গ, মানে মানে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অনুপযুক্ত হবেন বা সংসদ সদস্য থাকতে পারবেন না যদি অনেকগুলোর মধ্যে গ হচ্ছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। এই আর্টিকেলেরই পরের দিকে আছে তিনি যদি সেই নাগরিকত্ব মানে বাতিল করে দেন, দিয়ে শুধু তার বাংলাদেশের নাগরিকত্ব রাখেন, অথবা তিনি তার যদি একমাত্র বিদেশি নাগরিকত্ব থাকে সেটা ছেড়ে দিয়ে যদি নতুন করে বাংলাদেশের নাগরিকত্ব একমাত্র নেন, তাহলে তিনি সংসদ সদস্য হতে পারবেন। তার মানে একটু খেয়াল করি, দ্বৈত নাগরিকত্ব যদি হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য হতে পারেন না, আর সংসদ সদস্য হতে না পারলে তিনি সংসদ সদস্যদের মধ্য থেকে মন্ত্রী অথবা টেকনোক্র্যাট মন্ত্রী কোনোটাই হতে পারেন না। কারণ টেকনোক্র্যাট মন্ত্রীকেও খুব ক্লিয়ারলি বলা আছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা যা যা আছে এগুলো সব ফুলফিল করবে, এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তার মানে আমাদের সংবিধান বলছে এক্সক্লুসিভলি আমেরিকান নাগরিকত্ব বটেই, দ্বৈত নাগরিক হওয়া মানে আমেরিকা এবং বাংলাদেশ, আমেরিকা এবং মানে কানাডা এবং বাংলাদেশ, এরকম দ্বৈত নাগরিকত্ব হওয়ার কোনো মানুষ বাংলাদেশে কোনোভাবেই মন্ত্রী হতে পারেন না। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই, এই সরকার নভেম্বরে একটা অধ্যাদেশ জারি করতে চেয়েছিল, এই যে সরকারটা আছে স্ট্রাকচার নিয়ে, এই স্ট্রাকচার নিয়ে এটা জরুরি ছিল, আসলে জরুরি ছিল কারণ আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, আমাদের সংবিধানে তো প্রধানমন্ত্রী আছে, বহু ক্ষেত্রেই প্রধানমন্ত্রী আছে, প্রধান উপদেষ্টাই যে প্রধানমন্ত্রী, আমাদের উপদেষ্টারাই যে মন্ত্রী, এই জিনিসগুলো নিয়ে বলার কথা ছিল, বলা হয়েছিল, কিন্তু আমি খোঁজ নিয়ে জানলাম এটা মন্ত্রিসভায় চূড়ান্তও হয়েছে কিন্তু এটা শেষ পর্যন্ত গেজেট হয়নি। মানে প্রধান, আমরা জানি যে এই অধ্যাদেশ হওয়ার সময় রাষ্ট্রপতি সিগনেচার লাগে, হয়ে গেজেট হতে হয়, সেটা হয়নি। তার মানে এটা এখনও শেষ পর্যন্ত পাস হয়নি। কিন্তু এটার একটা অংশ আমি আপনাদেরকে দেখাই, একটা সাবহেডিং আমি বিবিসি বাংলা থেকে পড়ছি, উপদেষ্টা হতে পারবেন না যারা 25 বছর পূর্ণ না হলে, এবং এখানেও বলা হচ্ছে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করলেও তিনি শপথ নিতে পারবেন না। তার মানে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার
সরকারের নেচার সম্পর্কে যে অধ্যাদেশ চূড়ান্ত করেছিল মন্ত্রিসভায়, সেখানেও বলা হয়েছে দ্বৈত নাগরিকত্ব থাকা, মানে কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নিলেই তিনি কোনোভাবেই উপদেষ্টা হতে পারেন না। এটাও এই অধ্যাদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এটা এখনো পাস হয়নি, কেউ টেকনিক্যালি বলতে পারেন পাস তো হয়নি। তার মানে হচ্ছে এই বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি যে কেউ অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন, তিনি এই দেশের প্রতি মানে একেবারে দ্ব্যর্থহীনভাবে, এই দেশের প্রতি শর্তহীনভাবে আনুগত্য রাখেন বলে আমি বিশ্বাস করি না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমি যখন কাজ করছিলাম, তখন এই ধরনের বেশ কিছু মানুষ কমিশনে এসছেন, কথা বলেছেন, এবং তারা এই বারটা তোলার জন্য বারবার কথা বলেছেন। আমি সম্ভবত এটার বিরুদ্ধে সবচেয়ে কঠোর ফাইট করেছি। কোনো মানুষ যদি মনে করেন তিনি অন্য দেশের নাগরিকত্ব নেবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি বাংলাদেশে আপনাকে বেতন টেতন দিয়ে কোথাও কনসালটেন্সি করাতে পারি, কিন্তু আমাদের এই পচা দেশ, এটা পচা দেশ বলেই তো আপনারা অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন। এই পচা দেশটার আমরা পচা মানুষরাই দেখি একটু চেষ্টা করে গড়ে তোলা যায় কিনা। আমরাই সংসদ সদস্য হই, আমরাই অন্যান্য বিভিন্ন মন্ত্রী হয়েও যদি পারি, আমরা পচা দেশ, তো পচা দেশে পচা লোকরাই আমরা থাকি। আপনারা অনেক এফিশিয়েন্ট হতে পারেন, অনেক এফিসিয়েন্সি নিয়ে আপনারা আপনাদের জায়গায় থাকেন। আমার চিন্তা এরকম। আমি খুব টাফ ডিবেট করেছি আমাদের সেই কমিশনে, এবং আমি কোনোভাবেই ভবিষ্যতেও কখনো যদি এটা পরিবর্তনের প্রশ্ন আসে, আমার প্রতিবাদে কী হবে জানি না, আমি অত্যন্ত টাফভাবেই এটা প্রতিবাদ করব, সিরিয়াসলি করব। যাই হোক, যে কথাটা বলছিলাম, কোনো মন্ত্রী দ্বৈত নাগরিকত্ব নিয়ে থাকা উচিত বলে আমি মনে করি না। কোনো মন্ত্রী, যে কোনো মন্ত্রণালয় যেটা আমাদেরকে অ্যাপারেন্টলি লেস সেন্সিটিভ মনে হয়, সেটাও হওয়া যাবে না, ফুল স্টপ। আমি জানি না আর কেউ আছে কি নাই। আমাদের কি মনে নাই কিছুদিন আগেই সংবিধান সংস্কার কমিশনের সভাপতি, চেয়ারপারসন, যিনি এখন ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট, জনাব আলী রিয়াজের আমেরিকান নাগরিকত্ব নিয়ে খুবই পাওয়ারফুল, অতি ইনফ্লুয়েন্সিয়াল মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলেছিলেন যে বিদেশি নাগরিকত্ব নিয়ে, আমেরিকান নাগরিকত্ব নিয়ে তিনি কিভাবে সংবিধান প্রণয়ন করেন। খুবই সমালোচনা হয়েছিল। আমাকেও এই প্রশ্ন বিভিন্ন টকশোতে জিজ্ঞেস করা হয়েছিল। প্রথম কথাটা হচ্ছে, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক না এখন পর্যন্ত। যে একটা কাজ তিনি করতে এসছেন তাকে করতে দেয়া হয়েছে, এবং বাংলাদেশে তিনি খুবই ইনভলভ ছিলেন ফর এ ভেরি লং পিরিয়ড। তারপরে এই প্রশ্নটা নৈতিকভাবে কেউ করতে পারেন। আসলে একটা দেশের সংবিধান লিখছি আমরা, যেখানে আমেরিকান পাসপোর্টধারী একজন মানুষ সেই কাজটা করেছেন। যদি সেটা হয়ে থাকে, একজন মন্ত্রী হচ্ছেন কিভাবে একই রকম ক্রাইটেরিয়া নিয়ে, আমাদের শোরগোল করা দরকার। একটু বলে রাখি আবারও, আমরা এখনও নিশ্চিত নই। এবার সেই মন্ত্রী যদি হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যিনি আমাদের দেশের সব ভালনারেবল জিনিস জানবেন, বুঝবেন, সেটা নিয়ে অ্যানালাইজ করবেন, সেটা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করবেন, প্রধান উপদেষ্টার চিন্তা জানবেন, সব তথ্য তার কাছে থাকবে, এবং তিনি প্রধান উপদেষ্টাকে আমাদের ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে সাহায্য করবেন। মানে আমাদের সবচেয়ে সার্বভৌমত্বের প্রতীক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে একজন মার্কিন নাগরিক বা বিদেশি নাগরিক কাজ করবেন। কিভাবে দেখব আমরা এটাকে, কিভাবে নেব? আমি এটা জনাব খলিলুর রহমান সম্পর্কে বলছি না। উনি অত্যন্ত এডুকেটেড, কেপেবল, এক্সপিরিয়েন্সড একজন মানুষ। আনডাউটেডলি তার প্রোফাইল দেখলে যে কারোই মনে হবে উনি হাইলি কেপেবল। কিন্তু আমরা একজন বিদেশি নাগরিককে এত সংবেদনশীল কোনো মন্ত্রণালয়ে এবং নতুন দায়িত্বে কেন দিচ্ছি? কেন আমরা এটা মেনে নিচ্ছি, যদি তিনি সেটা হয়ে থাকেন? আবারও বলছি, আমি আবারও বলি, এই মন্ত্রণালয় না, কোনো একটা মন্ত্রী পরে এই ক্যাবিনেটে কোনো দ্বৈত নাগরিকত্বের মানুষ থাকতে পারেন বলে আমি বিশ্বাস করি না। যদি কেউ থেকে থাকে, প্রত্যেকেরকে বের করে দেওয়ার পক্ষে আমি। আপনাদের সার্ভিস এই দেশের দরকার নেই। যদি হয়, সংবিধান বলেছে ওই নাগরিকত্ব ছেড়ে আসুন, একমাত্র বাংলাদেশের নাগরিক হয়ে যদি দেশকে সেবার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, সেটা করুন। এর বাইরে অন্যথা কোনো কিছু আমি অন্তত কোনোভাবে মেনে নেব না। সরকারের কাছে আহ্বান, যেহেতু এরকম একটা প্রশ্ন উঠেছে, এবং আবারও বলছি, গুরুত্বপূর্ণ মানুষজন এই প্রশ্ন তুলছেন যারা এসব সম্পর্কে জানেন, সরকারকে বা মিস্টার খলিলুর রহমানকে এটা স্পষ্ট করতে হবে যে তিনি দ্বৈত নাগরিক নন, তার অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই, তিনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। বলতে পারেন, তর্ক করতে পারেন, উনি হতে পারেন যে হ্যাঁ, আমি তো মন্ত্রী না, সংবিধানে মন্ত্রী আছে, আমি তো উপদেষ্টা, কিসের সাথে আমার সাংঘর্ষিক? হ্যাঁ, আমি দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছি এবং আমি বেআইনি বা অসাংবিধানিক কিছু করছি না। অন্তত এরভাবে বলতে হবে।
আছে কি নেই, আইদার না বলতে হবে অথবা আছে কিন্তু আমি কোনো রকম কোনো অসাংবিধানিক বা বেআইনি কিছু করছি না এটা বলতে হবে। সরকারকে এই জিনিসটা ক্ল্যারিফাই করতে হবে। দেশের সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে সংবেদনশীল বিষয় নিয়ে এরকম যাতা করার কোনো রকম কোনো অধিকার এই সরকারের নেই। আমি চাই এই একই দাবি বিভিন্ন রাজনৈতিক দল তারা এটা নিয়ে মাঠের এই আওয়াজটা তুলুক, মাঠে এই কথাগুলো বলুক, কারণ আমাদের প্রতিরক্ষার মতো বিষয়, আমাদের জাতীয় নিরাপত্তার মতো বিষয়, আমি বলছি না জনাব খলিলুর রহমান এগুলো খুব ইনএফিশিয়েন্টলি করবেন বা উনি কোনো না কোনোভাবে এটার সাথে বিট্রে করতে পারেন, ইভেন খাস বাংলাদেশি নাগরিকও বিট্রে করতে পারেন, কিন্তু লিস্ট কতগুলো স্ট্যান্ডার্ড আছে, লিস্ট কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেটা ফুলফিল না করে কোনোভাবেই হতে পারে না। আমাদের কনস্টিটিউশন, আমাদের ল, এই যে অধ্যাদেশ হতে যাচ্ছে প্রত্যেকটা স্পিরিট হচ্ছে এটার বিরুদ্ধে। সুতরাং কোনোভাবেই এটা হওয়া উচিত না। এবং আবারও বলছি, রিপিটেড ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।